বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ ক্লাসে রেওয়ামিল অধ্যায় ভুল বা অশুদ্ধি এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমার পরিচয় আমি দিচ্ছি। আমি মোহাম্মদ হিমাত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি তোমাদেরকে রেওয়ামিল কোন কোন বিষয় আসে, কোন কোন বিষয় আসে না, কখন আসে, কোন শর্ত থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে বা প্রারম্ভিক মজুদ পণ্য আসবে বা মণিহারি সংক্রান্ত যে বিষয়াবলী ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি, এবং তোমাদের আমি রেওয়ামিলের বিষয়ে খুঁটিনাটি যে সমস্ত বিষয় থাকে সেগুলো আমি আলোচনা করেছি। তো এই রেওয়ামিল অধ্যায়ের এই একটা অংশ হলো ভুল বা অশুদ্ধি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই যে এ বিষয়ে যদি তোমাদের পরিপূর্ণ ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তোমরা যখন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, সেক্ষেত্রে এই বিষয়গুলো সঠিক উত্তর তোমরা দিতে পারবে না। যেহেতু তোমাদের পরীক্ষাই হবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে, উভয় ক্ষেত্রে এই ভুল বা অশুদ্ধি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এখন দেখব ভুল বা অশুদ্ধি ক রকমের হতে পারে, এটা আগে দেখে নিই আমরা। এই ভুল বা অশুদ্ধি এটা প্রথমত দু ধরনের হয়। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা হয়তো ইতিপূর্বে শিখেছ একতরফা ভুল একতরফা ভুল এবং দুতরফা। এই দু ধরনের ভুল আমরা প্রথমত দেখতে পাই যে আমাদের হিসাবে যে ধরনের ভুল সংঘটিত হয়ে থাকে তার মধ্যে আমরা এই একতরফা ভুল এবং দুতরফা ভুল, এই দু রকমের ভুল আমরা লক্ষ্য করি। তো এখন আমরা একটু দেখে নিই যে একতরফা ভুল বলতে কি বুঝি। একতরফা ভুল হলো যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে। আমাদের হিসাব করতে যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে, এই সমস্ত ভুল হচ্ছে একতরফা ভুল। দুতরফা ভুলের কথা যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, ওই সমস্ত ভুলকে আমরা দুতরফা ভুল বলবো। তো এখন আমরা দেখি
যে একতরফা ভুলের মধ্যে একতরফা ভুল কিভাবে সংগঠিত হয়ে থাকে আমরা একটু দেখে নেই। একতরফা ভুল কিভাবে সংগঠিত হয়। তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে তোমাদের দেখাবো একতরফা ভুল। একতরফা ভুল সংগঠিত হওয়ার পেছনে যে বিষয়গুলো থাকে তা হলো, প্রথমত জাবেদা থেকে খতিয়ানে তোলা ভুল। জাবেদা থেকে খতিয়ানে তোলা ভুল। জাবেদা থেকে খতিয়ানে তোলা ভুল। এই জাবেদা থেকে খতিয়ানে তোলার ক্ষেত্রে যে ভুল সংঘটিত হয় সেটা একটা একতরফা ভুল। দ্বিতীয়ত যোগ বিয়োগের মাধ্যমে। এই যোগ বিয়োগের মাধ্যমে যে ভুল, এটাও একতরফা ভুল হিসেবে বিবেচিত হয়। খতিয়ানে উদ্বৃত্তগুলো খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে তোলার ভুল। আমরা এখানে দেখলাম এই সমস্ত ভুলগুলো আমাদের একতরফা ভুল হিসেবে বিবেচিত হয়। তাহলে কি কি দেখলাম? জাবেদা থেকে খতিয়ানে তোলা ভুল, এটা একতরফা ভুল। যোগ বিয়োগের মাধ্যমে যে ভুল সংঘটিত হয় সেটা একতরফা ভুল। এবং খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে তোলার যে ভুল, এটাকে এই তিন ভাবে আমাদের একতরফা ভুল সংঘটিত হয়ে থাকে, যা রেওয়া মিলে এই ভুলগুলো ধরা পড়ে। এখন আমরা দেখব দুতরফা ভুল কিভাবে সংঘটিত হয়। তোমরা লক্ষ্য করে থাকো, দেখো দুতরফা ভুল। এই দুতরফা ভুলের কথা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের এই ভুল দুভাবে সংঘটিত হয়ে থাকে। প্রথমত করণিক ভুল। এবং দ্বিতীয়ত নীতিগত ভুল। তাহলে দুতরফা ভুল, যে ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, আর তা সংঘটিত হয় দুভাবে। একটা হলো করণিক ভুল, একটা হলো নীতিগত ভুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এই যে করণিক ভুল, এই করণিক ভুল আবার বিভিন্নভাবে সংঘটিত হয়ে থাকে। প্রথমে যেটা হয় সেটা হলো বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল। দ্বিতীয়ত যেটা হয় লেখার ভুল।
তৃতীয়ত যে বিষয়টি হয় তা হলো বেদাখিলার ভুল। চতুর্থ যে বিষয়টি ঘটে সেটা হলো পরিপূরক ভুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো এই যে করণিক ভুল, এই করণিক ভুল বিভিন্ন কারণে সংঘটিত হতে পারে। প্রথমত যেটা হয় বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাদ পড়ার ভুল কি? যে হিসাব রক্ষকের মনের অগোচরে যখন কোনো লেনদেন পুরোপুরি হিসাবে লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ তার চোখকে ফাঁকি দিয়ে যে ভুল সংঘটিত হয় তা হলো বাদ পড়ার ভুল। এরপরে আমরা আসি লেখার ভুল। হিসাব রক্ষক তিনি হিসাবে যে সমস্ত লেনদেন সংঘটিত হয় সেই সমস্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধ করার সময় বিভিন্নভাবে ভুল সংঘটিত হতে পারে। ৫,০০০ টাকার জায়গায় ৫০০ টাকা লিখতে পারে, ৫০০ টাকার জায়গায় ৫০ টাকা লিখতে পারে। এভাবে বিভিন্নভাবে লেখার ক্ষেত্রে ভুল সংঘটিত হয়। ফলে এই ধরনের ভুল যা মিলে ধরার কোনো উপায় থাকে না। যেমন আমরা বলছি বাদ পড়ার ভুল, যেটা বাদ দিয়ে পড়ে গেছে ওটা রেওয়া মিলে আসবে না, ফলে সেক্ষেত্রে রেওয়া মিল মিলে যাবে কিন্তু রেওয়া মিলে এই ভুল ধরা পড়বে না। ঠিক একইভাবে লেখার ভুল লেখে নাই, অথবা লেখার ক্ষেত্রে সে ৫০ টাকার জায়গায় ৫০০ টাকা লিখেছে, অথবা ৫০০ টাকার জায়গায় ৫০ টাকা লিখেছে, সেক্ষেত্রে যে ভুল হবে সে ভুলও রেওয়া মিলে ধরা পড়বে না। এরপরে আসে আমি বেদাখিলার ভুল। এই বেদাখিলার ভুল কি বিষয়টা কি? যেমন রহিমের হিসাবের পরিবর্তে করিমের হিসাব লেখা হলো, একজনের পরিবর্তে আরেকজনের নাম লিখে যে ভুল সংঘটিত হয় তা হলো বেদাখিলার ভুল। এই ভুল ও রেওয়া মিলে ধরা পড়ে না। কাজেই এরপরে ফাইনালি যে ভুলটা সংঘটিত হয় তা হলো পরিপূরক ভুল। এই পরিপূরক ভুল হলো যে কোনো ভুল সংঘটিত হওয়ার ফলে পরবর্তী কোনো ভুল দ্বারা যদি পূর্ববর্তী ভুল ধামা বা চাপা পড়ে যায়, অর্থাৎ একটি ভুল সংঘটিত হয়েছে, ওই ভুলটা অন্য একটি ভুল দ্বারা যদি চাপা পড়ে যায় তাহলে সেই ভুলকে পরিপূরক ভুল বলা হয়। আর পরিপূরক ভুল যেহেতু একটি ভুলের দ্বারা আরেকটি ভুল রেওয়া মিলে সংশোধিত হয়েছে, ফলে এই ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। কাজে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো যে করণিক ভুল কিভাবে সংঘটিত হয় যা রেওয়া মিলে ধরা পড়ে না। এবার আসি আমরা নীতিগত ভুল। নীতিগত ভুল বিষয়টা কি এটা আমাদের আগে জানা দরকার। আমরা জানি হিসাব বিজ্ঞানে তোমরা জানো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অর্থাৎ সর্বজন গৃহীত নীতিমালা। এই নীতিমালার আলোকে সারা বিশ্বে হিসাব একই রকমের হবে। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের হিসাব ব্যবস্থা যেরকম, যুক্তরাষ্ট্র বা আমেরিকার হিসাব ব্যবস্থা সেই একই রকম হবে। এরকে বলা হয় জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সর্বজন গৃহীত হিসাব বিজ্ঞানের যে নীতিমালা। এই নীতিমালার আলোকে আমরা জানি যে কিছু হিসাব আছে মূলধন জাতীয় কিছু ব্যয়, আবার কিছু আছে মুনাফা জাতীয় ব্যয়, আবার কিছু আছে মূলধন জাতীয় আয়,
আবার কিছু আছে মুনাফা যদি হয়। তো হিসাব বিজ্ঞানের এই নীতিগত জ্ঞানের অভাবে হিসাব রক্ষক এরকম একটি ঘটনা ঘটাইতে পারে, অর্থাৎ মূলধন জাতীয় আয় বা ব্যয়কে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে পারে। লিপিবদ্ধ করা হলে মূলধন জাতীয় আয় বা ব্যয়কে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে এই নীতিগত ভুল সংঘটিত হয়, 4 মিলে ধরা পড়ে না। আবার মুনাফা জাতীয় আয় বা ব্যয়কে মূলধন জাতীয় আয় বা ব্যয় হিসাবে যদি লিপিবদ্ধ করা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে যে মূলধন জাতীয় আয় বা ব্যয়কে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে, অপরদিকে মুনাফা জাতীয় আয় বা ব্যয়কে মূলধন জাতীয় আয় বা ব্যয় হিসাবে যদি লিপিবদ্ধ করে, অর্থাৎ এই হিসাবের বা হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা জ্ঞানের অভাবে যদি এই ধরনের ভুল সংঘটিত হয়, তাহলে এই ভুলও কিন্তু রেওয়া মিলে ধরা পড়বে না, ফলে এই ভুল হিসাবে থেকে যাবে। তাহলে এই ধরনের ভুলকে আমরা দুতরফা ভুল হিসাবে আখ্যায়িত করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে দেখেছ যে হিসাবে ভুল বা অশুদ্ধি কিরকমের হয়ে থাকে এবং কি কারণে এই ভুলগুলো সংঘটিত হয়, এবং এগুলো কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে এবং কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এখন আমি তোমাদের সামনে কিছু সমস্যা নিয়ে এই ভুলগুলোকে যদি আমি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দেখাই, তাহলে বিষয়গুলো তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে বলে আমি মনে করি। তো আসো আমরা এখন দেখি একটা সমস্যা নিয়ে। লক্ষ্য করো, আমি একটা বিষয় দেখাই। আসবাবপত্রের মেরামত ব্যয় 500 টাকা, আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে আসবাবপত্রের মেরামত ব্যয় 500 টাকা
আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে আমরা যে ভুলের শ্রেণীবিভাগগুলো দেখেছি সেখানে তোমরা লক্ষ্য করছো যে আসবাবপত্রের মেরামত ব্যয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, যাকে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে, তার মানে এটা একটা সম্পদ আর এটা একটা ব্যয়। তাহলে কি হলো, আমরা মুনাফা জাতীয় ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে হিসাবভুক্ত করেছি। অর্থাৎ আসবাবপত্রের মেরামত ব্যয় একটি মুনাফা জাতীয় ব্যয়, যাকে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। অর্থাৎ আসবাবপত্র একটা সম্পদ, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে হিসাবভুক্ত করা হয়েছে। তো এটা আমরা এতক্ষণে যা শিখেছি সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আসবাবপত্র সম্পদ, আমরা ব্যয়কে সম্পদ হিসেবে নিয়েছি। ফলে আমাদের যে কথা বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের নীতির অভাবে যদি কোনো ভুল সংঘটিত হয় তাহলে তাকে নীতিগত ভুল হিসেবে বিবেচিত হয়। তাহলে এটা একটি নীতিগত ভুল। এই নীতিগত ভুল এটা আমাদের দুতরফা ভুল। আমরা এখন এটাকে সংশোধন করব। আমরা কি করেছি, কি করা উচিত ছিল, কি করতে হবে। তিনটি প্রশ্ন তোমাদের সম্মুখে, তিনটা প্রশ্ন। এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের সামনে তিনটি প্রশ্ন রেখেছি যে আমরা এখানে কি করেছি, কি করা উচিত ছিল, কি করতে হবে। তাহলে আমরা যদি উপরের বর্ণনা দেখি তাহলে আমরা কি করেছি, আসবাবপত্র হিসাব ডেবিট করেছি, ডেবিট করেছি, আসবাবপত্র হিসাব ডেবিট করেছি। আর নগদান হিসাব ক্রেডিট করেছি। কিন্তু যদি হিসাব রক্ষকের এই নীতিগত জ্ঞান থাকতো তাহলে সে কি করত, মানে তার কি করা উচিত ছিল, তার উচিত ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, সরি মেরামত ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা করেছি এটা, আমাদের করা উচিত ছিল এটা। এখন আমাদের সংশোধনী জাবেদা কি করতে হবে। তোমাকে বলা হয়েছে যে 1 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা কি ধরনের ভুল। দ্বিতীয়ত প্রশ্ন হয়েছে যে এই ভুল সংশোধন করার জন্য আমাদের কি জাবেদা দেওয়া উচিত। তাহলে আমাদের এই ভুল সংশোধন করতে হলে এই জাবেদাটা আমাদেরকে দিতে হবে। তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে আমরা করেছি এটা, করা উচিত ছিল এটা, এখন আমাদের কি করতে হবে। তো এটা আমাদের নগদান হিসাব যেহেতু ক্রেডিট, এখানে আমরা করেছি ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, আমাদের এখানে নগদান হিসাবকে ক্রেডিট করেছি, কাজে নগদান হিসাবে কোনো ভুল হয় নাই। ভুল হয়েছে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে যেটা ভুল, কিন্তু মেরামত ব্যয় হিসাব ডেবিট হবে তার পরিবর্তে আসবাবপত্র হিসাবকে ডেবিট করেছি।
তো এখন এই আসবাবপত্র হিসাবকে ডেবিট করার অর্থ হলো আসবাবপত্রকে আমরা বাড়িয়ে দিয়েছি। আসবাবপত্রের মূল্য ব্যবসায় প্রতিষ্ঠানে বেড়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? সংশোধন করার জন্য যেটাকে আমরা ভুলে ডেবিট করেছি হিসাব বিজ্ঞানের ভাষায়, সেটাকে সংশোধন করার জন্য ক্রেডিট করতে হবে। আর যেটাকে মোটেও হিসাবভুক্ত করা হয় নাই তাকে সঠিকভাবে হিসাব করতে হবে। তাহলে তোমরা দেখো আমাদের পরিচিত সংশোধনী জানতে হবে মেরামত হিসাব, ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পরীক্ষার খাতায় কিন্তু এই জাবেদাটা দিতে হবে। এটাই হলো তোমার সংশোধনী জাবেদা। তো এটা কিভাবে হলো সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে 3টা প্রশ্নের আলোকে বিষয়টিকে বুঝিয়েছি। পরীক্ষার খাতায় এটা দিতে হবে না, পরীক্ষার খাতায় এটা দিতে হবে না, তোমাকে পরীক্ষার খাতায় এটি দিতে হবে। তার মানে এভাবে যদি তুমি প্রশ্ন করে বিষয়টিকে বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই প্রতিটা বিষয় তুমি সহজেই অনুধাবন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটা প্রশ্ন দেখি। লক্ষ্য করো, দুই নম্বর বিষয়টি দেখো। মালিক কর্তৃক বিনিয়োগ ৳৩,০০০ বিক্রয়ের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, মালিক কর্তৃক বিনিয়োগ ৳৩,০০০ বিক্রয়ের অন্তর্ভুক্ত। তো এটা মালিক কর্তৃক বিনিয়োগ, এটা মূলধন, কিন্তু বিক্রয় এটা আয়। বিক্রয়টা হলো আয়। তো আমাদের হবে মূলধন, হয়ে গেল আয়। তাহলে কি হলো? তোমরা লক্ষ্য করো যে এটা হিসাব রক্ষক এই বিষয়টিকে আয় হিসাবে হিসাবভুক্ত করেছে, যেটা কি হওয়া উচিত ছিল? দায় হিসাবে হিসাবভুক্ত করার কথা ছিল। তো এটা হিসাব বিজ্ঞানের নীতির অভাবে এই ভুলটা, নীতিগত জ্ঞানের অভাবে এই ভুলটা সংঘটিত হয়েছে। কাজেই এটি একটি নীতিগত ভুল তোমরা বলতে পারো। ভুলের শ্রেণী যখন আমি করব, এটা একটি নীতিগত ভুল। কোন ধরনের ভুল? নীতিগত ভুল। আর নীতিগত ভুল হলো কি? যা রেওয়া মিলে ধরা পড়ে না। বিষয়টি তোমাদেরকে বুঝতে হবে। এখন আসো, এই যে ভুলটা সংঘটিত হলো, এখন আমাদের এটা সংশোধন করতে হবে। এটাকে সংশোধন করার জন্য আমি তোমাদেরকে যে ফর্মুলা শিখিয়েছি সেটা এখন আমরা দেখি। প্রশ্ন ছিল 3টি। 1 নম্বর প্রশ্ন ছিল কি করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন ছিল কি করা উচিত ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল কি করতে হবে। এই 3টে প্রশ্নের আলোকে আমরা যদি সমাধান করি, তাহলে তুমি আসো কি করা হয়েছে
আমরা যা করেছি তা হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটাকে যদি লক্ষ্য করো যে বিনিয়োগ ৩০০০ টাকা, এটা কিছু করা হয় নাই, বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে আমাদের বিক্রয় যেহেতু আয় সেহেতু ক্রেডিট, এবং নগদ টাকা যেহেতু আসছে সেহেতু নগদান হিসাব ডেবিট। এখন আমাদের কি করা উচিত ছিল, এই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজি তাহলে দেখো, মালিক ব্যবসায় যা কিছু বিনিয়োগ করুক বা যা কিছু ব্যবসায় আনুক তা মূলধন হিসেবে বিবেচিত হবে। যেহেতু তিনি ৩০০০ টাকা ব্যবসায় এনেছেন, তাই করা উচিত ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে এটা করা হয়েছে, করা উচিত ছিল এটা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তোমরা এই দুটোকে যদি তুলনা করো তাহলে দেখবে যে উভয় ক্ষেত্রেই নগদান হিসাব ডেবিট আছে, তার মানে নগদান হিসাবে কোনো ভুল নেই। আমাদের ভুল হয়েছে বিক্রয় আর মূলধনের মধ্যে, অর্থাৎ বিক্রয়কে ক্রেডিট করা হয়েছে এবং যা মূলধনকে ক্রেডিট করতে হবে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে শিখিয়েছি, অর্থাৎ হিসাবের মধ্যে যদি এরকম কোনো ভুল সংঘটিত হয়ে থাকে, যা ডেবিট হয়ে থাকলে তাকে সংশোধনী জাবেদায় ক্রেডিট করতে হবে, আর যদি ক্রেডিট করা হয়ে থাকে তাহলে সংশোধনী জাবেদায় তাকে ডেবিট করতে হবে। তাহলে এটাকে আমাদের বাতিল করতে হবে। এটা বাতিল করার জন্য যেহেতু বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, সংশোধনী জাবেদায় এই বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব যেহেতু এটা হিসাবভুক্ত হয় নাই, অতএব এটাকে আমাদের এখন হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমাদের কি করতে হবে, সর্বশেষ কি করতে হবে, এটুকুই উত্তর আমাদেরকে পরীক্ষা খাতায় দিতে হবে। এগুলোর লেখার প্রয়োজন নেই, এটা তোমাদের জাস্ট বোঝার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে আমি এই টেকনিক অবলম্বন করেছি। তোমাদের পরীক্ষিত উত্তর হবে এটা, কি করতে হবে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। আমরা এই পর্যায়ে আরেকটি বিষয়কে নিয়ে দেখি। তিন নম্বর দেখো, শরীফের নিকট হতে পণ্য ক্রয় ৳৬,০০০ যা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, শরীফের নিকট থেকে পণ্য ক্রয় ৳৬,০০০ যা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়েছে, তার মানে আমার ক্রয়ের জাবেদা না করে
আমরা কি করেছি, বিক্রয়ের জমা দাগ করেছি। অর্থাৎ এক্ষেত্রেও যা আমিল কিন্তু মিলে গেছে, আমিল ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ক্রয়ের পরিবর্তে আমি কি করেছি, বিক্রয় করেছি। কাজেই এটা একটা বেদাখিলার ভুল, অর্থাৎ ক্রয়ের পরিবর্তে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমরা দেখি এখন এটা হলো বেদাখিলার ভুল, অর্থাৎ করণিক ভুল। তাহলে আমরা এখন যাব, যেটা যদি সংশোধন করতে হয় তাহলে কিভাবে সংশোধন করব, একটু লক্ষ্য করো কি করা হয়েছে। একই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর কোশ্চেন কি করা হয়েছে, 2 নম্বর প্রশ্ন কি করা উচিত ছিল, 3 নম্বর প্রশ্ন কি করতে হবে। তো আমরা যদি এই প্রশ্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে শরীফের নিকট হতে পণ্য ক্রয় এত টাকা যা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে যেহেতু বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে আমরা শরীফ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তোমরা লক্ষ্য করছো যে শরীফ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু বিক্রয় হিসেবে এই বিষয়টিকে লিপিবদ্ধ করা হয়েছে, সেক্ষেত্রে শরীফ এখানে দেনাদার হিসেবে বিবেচিত হয়েছে। এখন লক্ষ্য করো, যদি এটা ছিল ক্রয় যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা কি করা উচিত ছিল, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, তোমরা জানো যেহেতু ক্রয় হিসাব ডেবিট, যেহেতু এটা খরচ হয়েছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর কার কাছ থেকে ক্রয় করা হয়েছে, শরীফের নিকট থেকে, অতএব শরীফ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে থাকবে, দেখো যে এই ক্ষেত্রে শরীফ কি হয়েছে, ডেবিট হয়েছে, বিক্রয় হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে। এক্ষেত্রে এর কোনোটাই হয় নাই, এখানে হয় নাই, কারণ ক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা, সেখানে হয়েছে শরীফ হিসাব ডেবিট। এখানে শরীফ হিসাব ক্রেডিট হওয়ার কথা, কিন্তু সেখানে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে আমাদেরকে যা করতে হবে, যেটা এটাকে শরীফকে এখান থেকে বাতিল করতে হবে, বিক্রয়কে বাতিল করতে হবে। তাহলে কি হবে, দেখো এই দুই জাবেদাকে যদি আমরা একত্র করি তাহলে কি দাঁড়ায়, এই শরীফকে যদি বাতিল করি তাহলে আমাদের ক্রয় হিসাবকে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। লক্ষ্য করো, ক্রয় হিসাব ডেবিট যেটা লেখা হয় নাই সেটা আমাদেরকে লিখতে হবে। এরপরে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, তাহলে এবার বিক্রয়কে বাতিল করার জন্য, যেহেতু এটাকে ক্রেডিট করা হয়েছে এই জন্য বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। আবার এই শরীফকে যেহেতু ক্রেডিট করা হয় নাই, অতএব শরীফ হিসাব ক্রেডিট করতে হবে। এখন প্রশ্ন আসছে, এই শরীফকেও যেহেতু ডেবিট করা হয়েছে বলে, অর্থাৎ এইকেও ক্রেডিট করতে হবে। শরীফ হিসাব ক্রেডিট। যে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এটি একটু জটিল বিষয়, কিন্তু এদিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমার মনে হয় যে এই জটিলতা থাকবে না। একটু লক্ষ্য করো ভালো করে, শরীফ হিসাব ডেবিট ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে দুইটাই বাতিল করতে হবে। তাহলে শরীফ ডেবিট বাতিল করার জন্য শরীফকে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যা হবে না তাকে বাতিল করার জন্য বিক্রয় হিসাব ডেবিট। তাহলে এটা আমরা বুঝেছি। এখন এইটা আসলে হওয়া উচিত, সেটা হয় নাই। তাহলে ক্রয় হিসাব ডেবিট, এটা আমাকে ডেবিট লিখতে হবে, এবং শরীফ হিসাব ক্রেডিট, শরীফ হিসাবকে ক্রেডিট করতে হবে। এখন প্রশ্ন আসছে, দেখো যে একই হিসাব এর টাইটেল মানে শিরোনাম দুবার তো লেখার সুযোগ নেই।
তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুবার লিখেছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্ক করবে তখন এই জায়গাটায় একবার তোমরা লিখবে শরীফ হিসাব। অর্থাৎ আমরা যদি বসাই তাহলে কি হয় দেখো, এক্ষেত্রে আমাকে একটু টাকা অঙ্কটা বসিয়ে দেখালে তোমরা ভালো করে বুঝবে। তাহলে লক্ষ্য করো, এখানে যদি আমি ৬০০০ বসাই, এখানে যদি ৬০০০ বসাই, এখানে যদি ৬০০০ বসাই, এখানে যদি ৬০০০ বসাই, তাহলে কি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। তাহলে কি হয় একটু লক্ষ্য করো, যে এখানে যদি আমি ৬০০০ বসাই, এখানে ৬০০০ বসাই, এখানে ৬০০০ ৬০০০ বসাই, তাহলে শরীফকে আমরা একবার রাখবো, শরীফকে একবার রাখবো। কিন্তু এক্ষেত্রে কি করব, এই শরীফকে মুছে দেব, মুছে দিয়ে এই টাকাটাকে এই টাকার সাথে যুক্ত করে, অর্থাৎ ৬ ডাবল ১২,০০০ টাকা এখানে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা পরীক্ষায় যদি আসে এরকম বিষয়, তখন এটা হবে না, এটা হবে না, এটাকে আমাদের পরীক্ষা খাতায় উত্তর হিসেবে দেখাতে হবে। তো আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে সক্ষম হয়েছ। এভাবে আমাদের এই হিসাবে বিভিন্ন ধরনের ভুল যে সংঘটিত হয় তা সংশোধন করার যে প্রক্রিয়া, তা আমি তোমাদেরকে এখানে দেখালাম। এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে এ নিয়ে আরো কিছু কথাবার্তা আমি তোমাদেরকে দেখাবো, যেখানে এই গাণিতিক বিষয়গুলোকে সামনে নিয়ে তোমাদের তার যদি সমাধান করি এবং কোনটা কোন ধরনের ভুল এবং এই ভুলকে কিভাবে সংশোধন করতে হবে তা যদি আরেকটি ক্লাসে তোমাদেরকে দেখানো হয়, আশা করি যে এই ভুল বা অশুদ্ধি, এই ধরনের জাবেদা বা এই সংশোধনী জাবেদা আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমরা এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না। তো আমি আজকে এখানে আমার সময় শেষ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।